আমি সন্তোষ কুমার মণ্ডল, ভূগোল শিক্ষক, মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আজ আমি আপনাদের NIOS বোর্ডের সিনিয়র সেকেন্ডারি ভূগোল বিষয়ের প্রথম যে চ্যাপ্টার সেটা অধ্যয়ন করব। তো প্রথমে আমি বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। প্রথমত, এখন যে পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাচ্ছি, যে একটা ভয়ঙ্কর মহামারী কোভিড-19 যে প্রকোপ আমাদের মধ্যে আছে, আমরা খুবই ভীত এবং আমরা সর্বদাই একটা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। তো মুক্ত শিক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমান কলেজ মোড়ের তরফ থেকে আমি ভূগোল শিক্ষক সন্তোষ মণ্ডল আপনাদের অনুরোধ করছি যে আপনারা মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার করতে থাকুন এবং যখনই বাইরে বেরোবেন মাস্ক পরতে ভুলবেন না। হতে পারে এটা এখন হ্যাবিচুয়েট হয়নি, তবে চেষ্টা করবেন মাস্ক পরে বেরোনোর। এবং স্যানিটাইজার বাড়ি থেকে যখনই বাইরে থেকে বাড়ি আসবেন স্যানিটাইজারের ব্যবহার করুন এবং স্যানিটাইজার ছোট একটা কিনে আপনারা পকেটের মধ্যে রাখুন এবং সুস্থ থাকুন এবং এমার্জেন্সি কাজ ছাড়া বাইরে যাওয়াটাও একদমই উচিত নয়। তাই এই মহামারীর প্রকোপে আমাদের এই শিক্ষা ব্যবস্থা কিন্তু থেমে থাকবে না। তাই আমরা চেষ্টা করব অনলাইনে ক্লাসের মাধ্যমে ফিজিক্যাল ক্লাসের চেয়েও যেন উন্নত আপনাদেরকে নোটস এবং শিক্ষণ প্রভাবিত করতে পারি এবং আরও যেন আমাদের এই অনলাইন ক্লাসটাকে প্রভাবিত করতে পারি। তাই আমি সকলকে অনুরোধ করি আপনারা মন দিয়ে এই ভিডিওগুলো শুনুন, দেখুন এবং এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে নলেজ সাবজেক্টের সেটা গ্রহণ করুন। আমার মনে হয় এটা খুবই আপনাদের কাজে দেবে এবং ঘরের মধ্যে বসে সেটা সম্ভব। তার জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি। বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি। ভূগোল একটা এমন সাবজেক্ট যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই নাম্বার তোলার ক্ষেত্রে প্রযোজ্য সাবজেক্ট। আর এই সাবজেক্টে নাম্বার তোলার জন্য কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমি এখন বলতে চাই। প্রথমত হচ্ছে, এটা এমন একটি বিষয় যেখানে আপনাদের কাহিনী লেখার কোনো দরকার নেই। এটা এমন একটা বিষয় যেখানে গল্প বানানোর কোনো দরকার নেই, মনে রাখার কোনো দরকার নেই। এটা হচ্ছে কনসেপ্ট যদি মাথায় একবার ঢুকে যায়, এই ধারণা যে এটা এরকম হয়, তাহলে আপনি যদি সেই ব্যাপারে কিছু লেখেন তো আপনাকে ফুল মার্কস দেওয়া যেতে পারে। এবং আমি একজন NIOS এই ভূগোল সাবজেক্টের সিনিয়র সেকেন্ডারি ইভ্যালুয়েটর। আমি কপি চেক করতে যাই, তাই আমি এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি যখনই কপি চেক করি তো যে হেড ইভ্যালুয়েটর থাকে তিনি আমাকে বারবার একটা কথাই বলেন যে যখনই স্যার কপি চেক করবেন, যদি দেখেন যে কনসেপ্টটা ঠিকঠাক লিখেছে তাহলে আপনি কিন্তু ওই নাম্বারটা বেশি করে দিবেন। এবং কোনো বাচ্চা যদি তেমন লিখতে পারেনি, কেবল ডায়াগ্রামটা বানিয়ে দিয়েছে, তাকেও আপনি মার্কস দিয়ে দেন। তাই মার্কস পাওয়ার একটা দারুণ অপরচুনিটি থাকে ভূগোল সাবজেক্টে। সেখানে এমন সময় এমন হয় যে কোনো এক সময় একটা কোয়েশ্চেন দিল, কিন্তু কনসেপ্টটা আমার মনে পড়ছে না, কিন্তু আমার ডায়াগ্রামটা মনে আছে, আমি ডায়াগ্রামটা বানিয়ে দিলাম এবং ডায়াগ্রামটা বানিয়ে দেওয়ার পর হঠাৎ করে দেখলাম যে আমার সাবজেক্টের যেটা কোয়েশ্চেন ছিল সেটা আমি একটা ডায়াগ্রাম বানিয়েছি এবং মার্কস পেয়ে গেছি 3 বা 4, 5-এর মধ্যে 3 বা 4 পেয়েছি শুধু ডায়াগ্রামটা দেখে। এবং সেই ডায়াগ্রামের জন্য কিছু তো লিখবেন সেটার উপর ভিত্তি করে, এবং কি লিখবেন সেটা বড় কথা নয়, মেন হচ্ছে যে আপনি যে ডায়াগ্রামটা বানাচ্ছেন ওইটা হচ্ছে মেন। আর একটা জিনিস, ভূগোল মানচিত্র অনেকে বানাতে পারে না, বানানো সম্ভব নয়, কারণ ওটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। একটা ইন্ডিয়ার ম্যাপ বানানো, একটা ওয়ার্ল্ডের ম্যাপ বানানো একটা বিষয়, কিন্তু চেষ্টা তো করতে পারেন, একটু চেষ্টা করতে পারেন। যদি খারাপও হয় টিচাররা তাও খুশি হয়, যারা ইভ্যালুয়েটর থাকে তারা খুব খুশি হয়, তারা মার্কস দিয়ে দেয়। তাই ভূগোলে মার্কস তোলা কিন্তু খুব একটা প্রযোজ্য সাবজেক্ট এবং এই সাবজেক্টের
মার্কস তুলতে গেলে আপনাকে একটু কনসেপ্টটা জানতে হবে। তাই আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি আপনারা শোনেন, একের পর এক আমি যে ভিডিওগুলো দিতে থাকবো, সেই ভিডিওতে আপনি যদি লক্ষ্য করেন, আমি চেষ্টা করি যেন নলেজটা যেন ছাত্রদের মধ্যে যায়, ক্যান্ডিডেটদের মধ্যে যায়। তাই আমি চেষ্টা করব আমি আমার বিষয়টাকে খুবই খুবই আনন্দদায়ক এবং আপনারা যেন কনসেপ্টটা ধরে রাখতে পারেন, সেই জন্য চেষ্টা করব। তাই বিষয়ের যাওয়ার আগে আমি বলে দিই, এনআইওএস সাবজেক্টের মানে এনআইওএস বোর্ডের ভূগোল সাবজেক্টে মার্কস তোলা কিন্তু খুবই সহজ, এবং সেটা তখনই প্রযোজ্য হবে যখন আপনি আপনার একটু পরিশ্রম যদি আপনি দেন সেখানে। তো পরিশ্রম যদি আপনি না দেন তাহলে কিন্তু একটু কষ্টের ব্যাপার মার্কস তোলা, কারণ আন্দাজে আপনি কিছু একটা লিখে নিয়ে এলেন, সেটা একটা নাম্বার পাওয়াটা এক্সপেকটেশন নয়। এক্সপেকটেশন এটাই যে আপনি যদি কিছু লিখে আসেন বা কনসেপ্টটা ধরে রাখেন তাহলে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আমি আমার সাবজেক্টের মধ্যে যাই। তো আপনাদের যেটা প্রথম বিষয় ভূগোলে 316 কোর্সের চ্যাপ্টার 1-এ নেচার অফ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, তার মানে হলো যে শৃঙ্খলা হিসাবে ভূগোলের প্রকৃতি। তো শৃঙ্খলা হিসাবে যদি ভূগোলের প্রকৃতি আমরা জানতে চাই, তাহলে আমাকে সামগ্রিকভাবে নেচার অফ জিওগ্রাফি, এই ভূগোলের যে প্রকৃতি, এটা কি অ্যাজ এ ডিসিপ্লিন, মানে একটা শৃঙ্খলা হিসাবে ভূগোলের তো একটা প্রকৃতি আছে, সেটা কি। তো প্রথমে আমরা জানতে পারি যে ভূগোল কি, হোয়াট ইজ জিওগ্রাফি, সেটা জানা খুবই আবশ্যক। ভূগোল শব্দটি ইংলিশে বলা হয় জিওগ্রাফি। এই জিওগ্রাফি দুটি শব্দ দিয়ে গঠিত, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। এই জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। অর্থাৎ জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ কি হলো পৃথিবীর তার বর্ণনা। সো জিও আর্থ, বর্ণনা করা, ডেসক্রিপশন। সো আর্থ অ্যান্ড ইটস ডেসক্রিপশন মানে পৃথিবীর বর্ণনা। সো পৃথিবীর বর্ণনাই হলো জিওগ্রাফি। তাহলে জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ জিও প্লাস গ্রাফি। জিও শব্দের অর্থ হলো পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা করা। সো পৃথিবীর যে বর্ণনা সেটা হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। এরপর আসি এই ভূগোল শব্দটি প্রথমে কে ব্যবহার করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু একটা শব্দ এমনিতে তো আর চলে আসে না, তো এই শব্দটি ব্যবহার করার কোনো একজন ব্যক্তি থাকে। তো এরাস্তোস্থেনিস ইনি প্রথম গ্রিক ভূগোলবিদ এবং জ্যোতিষবিদও। তিনি প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন, প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। সো এরাস্তোস্থেনিস the first person who propound the word geography. তো জিওগ্রাফি যে শব্দটি সেটি প্রথম ব্যবহার করেন এরাস্তোস
ফিনিশ। এখন এই ভূগোল যে বিষয়, সে বিষয়টা আমরা পড়ব কেন? তাই আমি এর পরের যে পার্ট সেটা হলো দৈনন্দিন জীবনে ভূগোলের ভূমিকা। দৈনন্দিন জীবনে ভূগোলের ভূমিকা, ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি in our daily life. তো দৈনন্দিন জীবনের ভূগোলের ভূমিকা, তো আমাদের দৈনন্দিন জীবনের যে ভূগোলের ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাস করি পৃথিবীতে। আমাদের এই পৃথিবী 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সেই স্থলভাগের মধ্যেই আমরা যখন আর্থ ইন্টেরিয়র চ্যাপ্টার আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ব, তো সেখানে বায়ুমণ্ডল, আমাদের জীবমণ্ডল, এর নিচে লিথোস্ফিয়ার, তো এই যে ডিস্ট্রিবিউশন থাকে, এই যে আমাদের পৃথিবীতে এক একটা লেয়ার, এইটা কিন্তু চর্চা হয় ভূগোলে। আর আমাদের দৈনন্দিন জীবনে যেমন ধরুন আমি এখান থেকে বর্ধমান থেকে আমি যাব কাটোয়া, তো বর্ধমান থেকে যখন কাটোয়া যাব, সেই কাটোয়া যাওয়ার রাস্তাতে আমি কি ডাইরেকশনে যাব, ধরুন আমি জানি না যে কাটোয়া আমি যাব কি করে, তখন আমি কি করব না, ম্যাপ, একটা ম্যাপ নিলাম, যে ম্যাপের মধ্যে একটা ম্যাপ দিলাম, এই ম্যাপের মধ্যে ধরুন বর্ধমানের একটা মানচিত্র এইভাবে বানানো আছে, পুরো বর্ধমান। আর ম্যাপের উপর দিকটা আমরা বলি নর্থ, নিচের দিকটা সাউথ, এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট। তো তখনই আমরা দেখে নেবো কাটোয়া কোন দিকে আছে, ম্যাপটা দেখে দেবো। ধরুন আপনি বর্ধমানে থাকছেন, আপনি দেখছেন যে কাটোয়া কোন দিকে আছে, তো আপনি সঙ্গে সঙ্গে কি করলেন না, দেখলেন যে এই জায়গাতে কাটোয়া আছে, তাহলে আপনি যাবেন কিভাবে সেই জায়গাটায়? প্রশ্নটা হচ্ছে এখানে, আপনি যে কাটোয়া যাবেন সেটা কোন দিকে যাবেন? তো আমি এই কাটোয়া যাওয়ার রাস্তাতে যখন ম্যাপটা দেখবো যে সত্যি এটা তো এই দিক করে আছে, তাহলে আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকছেন তখন আপনাকে এই রাস্তা ধরে যেতে হবে, এবং সেটা সাহায্য করবে বর্তমান প্রযুক্তিতে জিপিএস ম্যাপ, যেটা আপনাদের মোবাইলে আছে। আপনারা সঙ্গে সঙ্গে মোবাইল খুলেন আর মোবাইলে দেখেন যে সঙ্গে সঙ্গে আপনারা যখন গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে যখন সার্চ করেন তো দেখিয়ে দেয় ডিস্টেন্স, এবং আপনারা যখন গাড়িতে যাবেন তখন আপনাকে সমস্ত রোডের ডাইরেকশন দেখায়। এটা করে কি জিপিএস। জিপিএস এর ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম সেটা হচ্ছে জিপিএস। এই জিপিএসটা হলো ভূগোলের কার্টোগ্রাফি এবং ম্যাপ কার্টোগ্রাফি একটা পার্ট। ইটস এ মডার্ন টেকনিক, এটা একটা মডার্ন টেকনিকের মধ্যে পড়ে, আধুনিক প্রযুক্তিতে এটি ব্যবহার করা হয়, এবং এটার দ্বারা আপনি চলে যাবেন সেই জায়গাতে। তাহলে এইটা তো একটা হলো যেটা আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার হয়। এছাড়াও একটা ফসল, সেটা
যেমন আমাদের খাদ্য সামগ্রী যে ফসল, সেটার যে উৎপাদন, সেই উৎপাদনটা নির্ভর করে আমাদের প্রকৃতির উপর। যেমন আমরা ধরো ধান চাষ করব, আমরা জানি যে বর্ধমান হলো দ্য রাইস বাউল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয়ে যেতে পারে। তো রাইস গ্যানারি বলতে পারি, রাইস বাউল অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই বর্ধমানের এত উৎপাদনের কারণটা কি, এখানকার যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, এখানে প্লেন ভূমি, মিন্স দামোদর রিভার ভ্যালি, আমরা বর্ধমান দামোদর রিভার ভ্যালির মধ্যে পড়ছি, এটা একটা প্লেন এরিয়া। তো এই এরিয়ার মাটি খুবই উর্বর, কিসের জন্য না ধান চাষের জন্য। এইটা কে ডিটারমাইন করেছে, কে স্থির করেছে, এটা কে নির্ধারণ করেছে না এটা নির্ধারণ করেছে আমাদের কি না ভৌগোলিক যে চিত্র, যে ভৌগোলিক যে অঞ্চল, সেই অঞ্চলে এটাকে ডিসাইড করেছে। তাই ভূগোলে একটা ভূমিকা এখানে আছে। দ্বিতীয় নম্বর, আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন। সাপোজ আমি দৈনন্দিন জীবনে আমি বর্ধমান থেকে হাওড়া যাচ্ছি কাজ করতে, তার কারণটা হলো আরবান, এখানে একটা জিওগ্রাফির পার্ট কি, আরবান এরিয়া, কমার্শিয়াল এরিয়া এবং জবের একটা হাব, প্রচুর জব অপরচুনিটি, তাই সেই এরিয়া আমাদের এখান থেকে মানুষ সেখানে যাচ্ছে। তো এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে জিওগ্রাফির মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট জিওগ্রাফি। আই মিন এয়ার ইকোনমিক জিওগ্রাফির একটা পার্ট, যে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন যে পার্টটা আছে। সো ট্রান্সপোর্ট কমিউনিকেশন আমরা ডেইলি লাইফে যাতায়াত করি ট্রেনের মাধ্যমে, বাসের মাধ্যমে, ফ্লাইটের মাধ্যমে, এয়ারপ্লেন। তো এই সমস্ত কিছু ডিপেন্ড করে কার উপর, তো জিওগ্রাফির, ভূগোলের উপর। তাই ভূগোলে দৈনন্দিন জীবনের ভূগোলের একটা ভূমিকা থেকেই থাকছে। আমাদের খাদ্য সামগ্রী থেকে নিয়ে আমাদের দৈনন্দিন কার্য, আমাদের বাসস্থান, আমি কি এরিয়ায় থাকি তার উপর নির্ভর করে আমাদের বাসস্থান। সাপোজ যে পাহাড়ি অঞ্চলে থাকে সে কি আমাদের মতো বাড়ি বানাতে পারবে না। যে বরফের ক্ষেত্রতে থাকে, যেখানে বরফ দিয়ে ঘেরা, সেখানে কি আমাদের মতো বাড়ি বানাতে পারবে পারবে না। তার কারণ হচ্ছে আমরা বাস করি প্লেন ভূমিতে, তা আমাদের বাড়িগুলো যেমন হয় পাহাড়ি অঞ্চলে সে বাড়িগুলো হতে পারে না। এবং সেখানে অত্যধিক এক্সট্রিম কোল্ড ওয়েদার, অত্যধিক গরম ঠান্ডার জন্য সেখানকার বাড়িগুলো উডেন হয়, মানে কাঠ দ্বারা তৈরি হয়, যার ফলে উড ব্যাড কন্ডাক্টর, উড মানে তাপের কুপরিবাহী, যার ফলে বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে পারবে না, ভেতর থেকে তাপ বাইরে বেরোতে পারবে না। ওই জন্য ওখানে কাঠের ঘর বাড়ি হয়। এটা ছাড়াও আরো অনেক আছে যেগুলোতে আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে ভূগোলের একটা ভূমিকা থেকেই থাকে। তাই আমাদের দৈনন্দিন জীবনে ভূগোলের একটা ভূমিকা থাকে। পরবর্তী আসছি ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি। Next part, development of geography. Development of geography মানে ভূগোলের উন্নতি। ভূগোল কিন্তু একের পর এক উন্নতি হতেই চলেছে। ভূগোল কিন্তু স্থির নেই, ভূগোলে একের পর এক উন্নত হতে চলেছে, এখনো চলছে। তাই ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি যদি আমরা জানি, যদি ভূগোলের উন্নতিকে আমরা জানতে চাই, তাহলে আমাকে একদম আর্লিয়ার পার্ট থেকে এখন এই রিসেন্ট পার্ট পর্যন্ত জানতে হবে। তাই এই ব্যাপারকে ডিপেন্ড করে, এই বিষয়টাকে ডিপেন্ড করে আমরা কতগুলো পিরিয়ডে ভেঙে নিয়েছি, কতগুলো কালে ভেঙে নিয়েছি। যেমন প্রথমে আমি বলি, এই ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি জানতে গেলে কতগুলো কালে আমরা ডিভাইড করে নিয়েছি।
সেই কালগুলোর উপর যদি আমরা একটু একটু করে নজর রাখি তাহলে জানতে পারবো যে কিভাবে জিওগ্রাফি উন্নত হয়েছে। তাই যে কালগুলো আছে, ফার্স্ট ডেভেলপমেন্ট জিওগ্রাফি, ফার্স্ট মডার্ন, সরি অ্যানসিয়েন্ট, ancient time, ancient period, তারপর আছে তোমার প্রি মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড, and recent period। এই চারটি ভাগে আমরা ডিভাইড করি। অ্যানসিয়েন্ট পিরিয়ড মিন অতীত, যেটা পুরাতন সময়, অতীত, আদিম সময়। প্রি মডার্ন মিন্স পূর্বাধুনিক সময়, আধুনিক এবং বর্তমান। অ্যানসিয়েন্ট পিরিয়ড যেটা পুরাতন সময়, খুবই আদিম সময়, পূর্বাধুনিক জাস্ট আধুনিকের আগে, মডার্ন পিরিয়ড এবং রিসেন্ট পিরিয়ড। আমি একে একে প্রত্যেকটাকে আলোচনা করব। Ancient period, ancient period যেটা বলা যেতে পারে আজ থেকে প্রায় 300 বিসি। 300 বিসি মানে বিফোর ক্রাইস্ট, এর আগে। তাহলে এই 300 বিসির সময় অ্যানসিয়েন্ট পিরিয়ডে যেসব ভূগোলবিদ তারা জ্যোতিষশাস্ত্রে, অ্যাস্ট্রোলজি, ম্যাপ নির্মাণ মিন্স কার্টোগ্রাফি তে একটা খুব ভালো ভূমিকা নিয়েছিলেন। সেই সবের সময় আমরা বলতে পারি যে অ্যানসিয়েন্ট পিরিয়ডে জ্যোতিষবিদ্যা, অ্যাস্ট্রোলজি এবং কার্টোগ্রাফির একটা খুব ভালো ভূমিকা ছিল। এবং সেই সময় যেসব বিজ্ঞানীদের, যেসব ভূগোলবিদদের আমরা জানি, সেসব ভূগোলবিদরা হলো, যেমন আমি আগেই বলেছি এরাতোস্থেনিস, হেরোডোটাস, থেলস, হিপাকাস, অ্যারিস্টটল, এই সব বিজ্ঞানীদের নাম আমরা জানি। তার মধ্যে আমি বলতে পারি এরাস্তোস্থেনিস, ইনি প্রথম মানচিত্র বানিয়েছিলেন পৃথিবী এবং ভূগোল শব্দটি ইনি ব্যবহার করেছিলেন। হেরোডোটাস, ইনি প্রথম ভূগোলবিদ যিনি যে নীল নদীর যে ডেল্টা, নীল নদী, মিশরের নীল নদীর ডেল্টার কথা প্রথমে বলেছিলেন।
এছাড়া হিপাগার্স আছে, অ্যারিস্টটল। অ্যারিস্টটল আমরা জানি খুব একজন গাণিতিকবিদ ছিলেন। তো অ্যারিস্টটল, ফির থেলস, হিপাগার্স, এছাড়াও আরো কিছু বিজ্ঞানী, তার নাম আমি এই মুহূর্তে বলছি না, আমি যেটা নোট প্রোভাইড করব সেখানে লেখা থাকবে। তো এদের ভূমিকা অনস্বীকার্য। আমাদের ভূগোলে আজ যে ভূগোলকে আমরা পড়ছি সেই ভূগোলটার যে স্টার্টিং, যেটা একটা উৎপত্তি, এদের হাত ধরেই এসেছে। ইনি প্রথম ম্যাপ বানিয়েছেন। কেউ কেউ রিভার ভ্যালির ব্যাপারে বলেছেন, কেউ ডেল্টার ব্যাপারে বলেছেন, কেউ বলেছেন পৃথিবীর আকার কেমন, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, না সূর্য স্থির থাকে পৃথিবী ঘুরে। আমরা জানি কোপারনিকাসের নাম শুনেছি, তাছাড়া গ্যালিলিওর নাম শুনেছি। তো এদের যে ভূমিকা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাও এবার আমি প্রি মডার্ন পিরিয়ডে যাব। প্রি মডার্ন, পূর্বাধুনিক কাল। এই সময় এটি সাধারণত 50 to 18th সেঞ্চুরি। প্রি মডার্ন পিরিয়ড। এই সময় যেসব জিওগ্রাফার তাদের অনস্বীকার্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে আমরা জানি কলম্বাস, ভাস্কো দি গামা, আমেরিকো ভেসপুচি, এছাড়া ম্যাগালেন, থমাস কুক, এইসব ভূগোলবিদের নাম আছে। এবং এরা সকলেই কিন্তু নতুন নতুন দেশ, নতুন নতুন কন্টিনেন্টকে কি করেছে, আবিষ্কার করেছে, মানে সন্ধান করেছে। কলম্বাস, ভাস্কো দি গামা, ইনি সেই প্রথম বিদেশি যিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন, ভাস্কো দি গামা। আমেরিকা ভেসপুচি, ইনার নাম অনুসারে নাম হয়েছিলেন আমেরিকা, ইনি প্রথম আমেরিকাকে আবিষ্কার করেছেন। ম্যাগালিন, ইনি প্রথম পুরো পৃথিবী পরিদর্শন করে বলেছেন যে পৃথিবী গোলাকার। তিনি যাত্রাপথ শুরু করেছিলেন ম্যাগালিন, এবং জাহাজে করে ঘুরে এসেছিলেন। এছাড়া থমাস কুক এবং আরো কিছু বিজ্ঞানী, ভূগোলবিদ, তাদের একটা অবদান এই ভূগোলের পূর্ব আধুনিক কালে, যা প্রি মডার্ন পিরিয়ডে ছিল। এবং এরা সকলেই কিন্তু এক্সপ্লোরেশন মানে সন্ধান কার্যে এবং ঘুরে বেরিয়ে নেভিগেশন করে সমস্ত কিছু আবিষ্কার করেছে এবং বর্ণনা দিয়েছেন। বিভিন্ন যেসব জায়গায় গেছেন সেসব জায়গাকে বর্ণনা দিয়েছেন, যেটা লিপিবদ্ধ করে ভূগোলে আরো উন্নত হয়েছে। আমরা এবার যাব নেক্সট আধুনিক কাল।
আধুনিক কাল, যেটা আমরা বলতে পারি 19th সেঞ্চুরি পরের যে সময়টা। So 1900 century, so ये ঊনবিংশ শতকে এই মডার্ন পিরিয়ডের যে সময়, সেই সময়ে যেসব বিজ্ঞানীদি যেসব ভূগোলবিদরা ভূগোল বিষয়ের প্রতি অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে রিটার, হামবোল্ড, র্যাটজেল, এছাড়া আরো আছে। এই রিটার এবং হামবোল্ডকে বলা হয় ফাউন্ডার অফ মডার্ন জিওগ্রাফি। রিটার এবং হামবোল্ড এই দুজনকেই মডার্ন জিওগ্রাফির ফাউন্ডার বলা হয়, কারণ এনাদের হাত ধরেই মডার্ন জিওগ্রাফি এসেছে। এবং কখনো কখনো হামবোল্ডকেও বলা যেতে পারে the father of modern geography. Who is the father of modern geography? Now Humboldt. হামবোল্ডকে মডার্ন জিওগ্রাফির পিতা বলা হয়। তো আধুনিক ভূগোলের পিতা হলেন হামবোল্ড। এছাড়া রাটজেল, ইনি কিন্তু মানব ভূগোলের উপর নিজেকে প্রকাশিত করেছেন। বিভিন্ন ধরনের জনজাতি, বিভিন্ন ধরনের রেশ জনজাতি, তার উপর ইনি স্টাডি করেছেন। রাটজেলের আঞ্চলিক বর্ণনা আছে এবং বিভিন্ন আঞ্চলিক হিসাবে জনজাতির যে পরিবর্তন সেটা তিনি লক্ষ্য করেছেন। হামবোল্ড বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বায়োজিওগ্রাফি থেকে নিয়ে সমস্ত কিছু হামবোল্ডেরই আবিষ্কার। রিটার আর্থকুণ্ডে, রিটারের যে আর্থকুণ্ডে বলে একটি বই আছে, আর্থকুণ্ডেতে রিটার আর্থ সায়েন্সের ব্যাপারে লিখেছেন। আর্থ সায়েন্সের ব্যাপারে ইনি লিখেছেন রিটার। তো এটি হচ্ছে মডার্ন পিরিয়ডে এনাদের যে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী রিসেন্ট, recent period means after World War II, বর্তমান সময়। বর্তমানকালে বা বর্তমান সময়ে, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সময়টা, সেই সময় ভূগোলকে আরো উন্নত করেছে বিভিন্ন জিওগ্রাফার, বিভিন্ন ভূগোলবিদ, এবং তাদেরও অবদান খুব অনস্বীকার্য। যেমন এর মধ্যে আছে ওয়েবার, ইনি ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি, মানে শিল্পকে স্থাপন করার যে তথ্য, মানে শিল্প স্থাপন করার জন্য যে উপাদান বা যে কারক লাগে, সেটার জন্য তিনি একটা থিওরি দিয়েছেন, যেটা ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি বলি আমরা। এটা আপনারা ইংলিশই জানবেন, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। আমার মনে হয় এটা ইংরেজি মনে রাখতে পারলে খুব ভালো হয়। ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি, এটা ওয়েবারে আবিষ্কার করেছেন।
উনি কিন্তু এই তথ্যটি দিয়েছেন। এছাড়াও ডেভিস একজন বড় জিওমর্ফোলজিস্ট। ডেভিস ইরোজেন সাইকেল অফ ইরোজেন, ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন ডেভিস। এছাড়া ভিদাল ডি ব্লাস, তাছাড়া ওয়েবনার, হাডসন, এরা এইসব ভূগোলবিদদের রিসেন্ট সময়ের যে ভূগোল তাতে একটা বড় অবদান আছে। ভিদাল ডি ব্লাসের অবদান আমরা জানি যে ভিদাল ডি ব্লাস মানে নিশ্চয়তাবাদ, নবনিশ্চয়তাবাদের, তাছাড়া ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি যে ইকোনমিক জিওগ্রাফির একটা পার্ট, ফির ওয়েবিনারের শস্য বিবর্তন সেটা একটা অংশ, ফির ডেভিসের ক্ষয়চক্র যেটা জিওমর্ফোলজির পার্ট। তো বর্তমান সময়ে বিভিন্ন জিওগ্রাফার তার নিজের অবদান রেখেছে ভূগোলকে উন্নতির প্রকল্পে। তাই এই যে ভূগোলের উন্নতি, সেই ভূগোলের উন্নতি আমরা চারটে স্টেজ জানতে পারলাম। সেটা হচ্ছে প্রথমে আমি বললাম যে অ্যানসিয়েন্ট টাইম, যেটা পুরাতন সময়, তারপরে প্রি মডার্ন, মডার্ন এবং লাস্টে রিসেন্ট টাইম। এছাড়াও রিসেন্ট টাইমে ভূগোলে আরো উন্নত হয়েছে। আপনারা এখানে আরো একটু কথা অ্যাড করবেন যে রিসেন্ট সময়ে ম্যাপ এবং কার্টোগ্রাফিতে যে উন্নত হয়েছে সেটা হলো যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। এই দুটি ওয়ার্ড আপনারা অবশ্যই মনে রাখবেন। মডার্ন সময়ে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এই দুটো অ্যাড হয়েছে। রিমোট সেন্সিং এবং জিআইএস এর ফুল ফর্ম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। এই দুটো ম্যাপ কে এবং বিভিন্ন খোঁজ কার্যের জন্য ব্যবহার করা হচ্ছে জিআইএস, এবং রিমোট সেন্সিংও তার একটা ভালো অবদান রেখেছে। তো এই সমস্ত কিছু উপরে ভিত্তি করে ভূগোলের একটা উন্নতিতে সাহায্য করেছে। তাই এরপরে আপনাদের যে বিষয় স্কোপ অফ জিওগ্রাফি, এই স্কোপ অফ জিওগ্রাফিতে আমরা যে বিষয়গুলো জানব, যে ভূগোলের কি স্কোপ আছে, আমরা যে বলবো মানে কি রাস্তা আছে, ভূগোলকে পড়লে আমাদের কি রাস্তা খুলবে, না আমরা কি বিষয়ে যেতে পারবো, কি লক্ষ্য, ভূগোলের কি লক্ষ্য বা স্কোপ কি। না প্রথমত বলতে পারি কি ভূগোলের একটা বড় লক্ষ্য, বড় একটা স্কোপ থাকে এবং সেখানকার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে যেতে পারি। যেমন আমি বলতে পারি আমরা সশস্ত্র সার্ভিসে যেতে পারি। সশস্ত্র সেবা মিন্স আর্ম সার্ভিস। দ্বিতীয় এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট মিন্স পরিবেশ
ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা জানতে পারি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, তৃতীয় নম্বর আমরা রিজনাল ডেভেলপমেন্ট, and management, regional planning, রিজনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে আঞ্চলিক উন্নতি এবং তার ব্যবস্থা। রিজনাল প্ল্যানিং মানে হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা এই সমস্ত বিষয়। এছাড়াও মেট্রোলজি, আবহাওয়াবিদ, সয়েল জিওগ্রাফি, মৃদাবিদ, মৃদা ভৌগোলিকবিদ, এই সমস্ত বিষয়ে আমরা যেতে পারবো এবং এই প্রত্যেকটা বিষয়ের উপর আমরা স্টাডি করতে পারবো যদি ভূগোল থেকে যাই। এছাড়াও পপুলেশন স্টাডি, যেতে পারবো। আর লাস্ট জিআইএস, রিমোট সেন্সিং, যেতে পারবো। তাই জিওগ্রাফি থেকে যাওয়ার একটা ভালো স্কোপ আছে, তাই এই সব স্কোপ গুলো আমরা লিখতে পারি। জিআই, রিমোট সেন্সিং, পপুলেশন স্টাডি, সয়েল জিওগ্রাফি, এছাড়া সোশিও ইকোনমিক স্টাডি, মানে সোশিও ইকোনমিক স্টাডি, এইসব ব্যাপারগুলোতে আমরা যেতে পারি। তাই ভূগোলে একটা বড় স্কোপ থেকেই যাচ্ছে। তাই যখন আমরা এই প্রশ্ন পড়বো যে স্কোপ অফ জিওগ্রাফি, সেখানে মেট্রোলজিক্যাল, আবহাওয়াবিদ, সয়েল জিওগ্রাফি, পপুলেশন স্টাডি, জিআইএস, রিমোট সেন্সিং, সোশিও ইকোনমিক স্টাডি, এছাড়াও যেটা আমরা প্রথমে বললাম আপনি আরো যেটা স্টাডি, যেমন মডার্ন ইকোনমিক স্টাডি, একটা আঞ্চলিক প্ল্যানিং, যেমন বললাম রিজনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে আঞ্চলিক উন্নতি এবং ওর পরিকল্পনা, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর একটা ওয়ার্ড যেটা, আর একটা লাইন আপনার যেটা আমি বলিনি, সেটা হচ্ছে, এটা একটা যুক্ত হবে, সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটার অর্থ হলো কি, বিপর্যয় ব্যবস্থাপনা। এই সব কিছু কিন্তু এই জিওগ্রাফি সাবজেক্টই থেকে একটা স্কোপ থাকে। তাই যখন আমরা কোশ্চেন আসবে, সো রাইট দ্য স্কোপ অফ জিওগ্রাফি, তখন আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপর লিখতে পারি, যেগুলো আমি বললাম, বিপর্যয় ব্যবস্থা, পপুলেশন জিওগ্রাফি, এইসব ব্যাপার। তার পরবর্তী ক্লাসে আমরা আরো জানবো। আজকে এইটুকুনি। এবং একটা কোশ্চেন আমার আছে, যে কোশ্চেনটা আপনারা করবেন, এটা হচ্ছে, দেখবেন, why we need to study geography।
ভূগোল পড়বো কেন? আমরা ভূগোল পড়বো কেন? আমরা ভূগোল পড়বো কেন? ভূগোল পড়বো কেন? আমরা ভূগোল পড়বো কেন? আর দ্বিতীয় নম্বর, রাইট স্কোপ অফ জিওগ্রাফি। ভূগোলের লক্ষ্য কি? রাইট স্কোপ অফ জিওগ্রাফি। এই দুটি কোশ্চেন আপনারা ভালো করে করবেন। Why we need to study geography? আমরা ভূগোল পড়বো কেন? আমরা ভূগোল পড়বো কেন? রাইট স্কোপ অফ জিওগ্রাফি, ভূগোলের লক্ষ্য কি? তাহলে এই দুটো প্রশ্ন আপনারা দেখবেন এবং আমি যেটা বর্ণনা করি সেই ভিডিওটা আপনি ভালো করে দেখুন এবং ওখান থেকে একটা স্পষ্ট ধারণা এসে যাবে আপনার। নমস্কার। পরবর্তী ভিডিও আমি এর যে রেস্ট পার্ট, যে পরবর্তী যে কিছু বাকি অংশ সেটা দেব। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।